হ্যালো বন্ধুরা, ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এলাম আবারও সেই ব্লগটা নিয়ে। ব্লগটা আজকে ইতু পুজোর বিসর্জন নিয়ে। পুরো ব্লগটা দেখতে থাকো। ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হয়েছে। যারা এই পুজো সম্বন্ধে জানো না তাদের জন্য সমস্ত নিয়ম কানুন মেনে সমস্ত নিয়ম তোমরা জানতেও পারবে। আর যারা এই পুজোটা নতুন দেখছো তারাও কিন্তু এই পুজোটা সম্বন্ধে অনেক কিছু জেনে যাবে। আমার বাড়িতে এই পুজো কী নিয়মে হয়েছে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। আর কত সুন্দরভাবে হয়েছে সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে, কিন্তু দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে, স্ক্রিপ্ট করে গেলে কিন্তু হবে না। যেহেতু আজকে শেষ, বিসর্জনটাই মেন, তাই ভাবলাম বিসর্জনের আগে ঘাটটা একটু সুন্দর করে সাজিয়ে নিই। তাই প্রথমে যেদিন ছিল ইতু পুজোর শেষ বিজয়া মানে আগামী সোমবার, এই সোমবারের আগের দিনটা মানে রবিবার, ওই দিন আমি সমস্ত ঘাটটা আলপনা করে নিয়েছিলাম। প্রথমে চক দিয়ে এঁকে নিয়েছিলাম, যদি রং দিয়ে একেবারে ভুল করে ফেলি কিছু, তাই তারপরে রং দিয়ে আমি সমস্ত ঘাটটা কিন্তু এঁকে নিয়েছিলাম। আলপনাগুলো মোটামুটি দিয়েছিলাম, জানি না কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে বললেই জানতে পারবো আলপনাগুলো কেমন দিয়েছিলাম। আমি কিন্তু ছোট থেকে খুব একটা বেশি ড্রয়িং শিখিনি বা হাতের কাজ, যতটুকু নিজে থেকে করা যায় ততটুকুই চেষ্টা আর কি। তোমরা কিন্তু কমেন্ট করে বলো আমার দেয়া আলপনাগুলো ঠিক কেমন হলো, তবেই না জানতে পারবো আর আবার চেষ্টা করব নতুন কিছু করার। মোটামুটি সন্ধ্যের আগেই আমি কমপ্লিট করে ফেলেছিলাম ঘাটটা আলপনা করা। একটু 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 করে পুরো ঘাটটাই আমি আলপনা করে ফেলেছিলাম। দেখো তোমরা আলপনাটা ঠিক কেমন হয়েছে। এই পুজোর এত আচার নিয়ম সব কিছু মেনেই কিন্তু আমার বাড়িতে ইতু পুজোর বিসর্জনটা হয়েছে। পুজোটাও পুরো সকাল থেকে সমস্ত আয়োজন, বাড়িতে অনেক আত্মীয় স্বজনের আসা যাওয়া, পুরো দিনটা অনেক অনেক ভালো কেটেছে। পর দুটো দিন ধরে এত ব্যস্ততার মধ্যে কেটেছে যে আমি ভিডিওগুলো সময়ে আপলোড করতেও পারিনি। তাই কালকের বিসর্জনের ভিডিও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সকালে তো ফুল গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথা, তারপরে এই যে নতুন বছরের অগ্রহায়ণ মাসে যে ধান উঠেছে সেই ধান দিয়ে একটা বেনি বানানো। বেনিটাও আমি নিজের হাতেই বানিয়েছিলাম। বেনিটা বানিয়ে এই পুজোটাকে সবাই অন্য জায়গায় এঁথেল নারায়ণও বলে থাকে। এই পুজোটার আসল মানে হচ্ছে অগ্রহায়ণ মাসের যে নতুন ধান উঠল সেই নতুন ধান, সবজির বীজ সমস্ত কিছু গাছ রোপণ করে ঠাকুর হিসাবে পুজো করা হয়। এটা কি বার্তা দেয় পরে জানো তো? এটার পরে বার্তা দেয় যে আগামী দিনের যে নতুন করে চাষ হবে, সেই চাষের ধান কত ভালো হবে, চাষের ক্ষেত কত ভালো হবে, সেটা আগে থেকে চাষিরা পুজো করে নেয় এই এঁথেল নারায়ণকে। ভালো করে পুজো করে তারপরেই নতুন চাষ আবার শুরু হয়। কিন্তু সকালের প্রথম প্রহরের পুজোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম। প্রথম প্রহরের পুজোটা ফল দিয়েই হয়, চিড়ে ফল। প্রথম প্রহরের পুজোতে তেমন কিছু একটা লাগে না। এই পুজোয় 3 বার পুজো করতে হয়, খেপে খেপে পুজোটা করতে হয়। 3 বার পুজোর প্রসাদও কিন্তু আলাদা হয়। আর 3 বার পুজোর প্রসাদ আমরা একবারেই ভাঙতে পারবো, একেবারে সন্ধ্যায় বিজয়ার পরে। চলো তাহলে দেখে নিই প্রথম প্রহরের পুজোটা কি নিয়মে হয়েছিল আর কিভাবে হয়েছিল। প্রথম প্রহরের পুজোটা চিড়ে আর বললাম যে ফল দিয়ে হয়। এই 3 বার পুজোর সময়ে প্রথম সময়টা আমি বেছে নিয়েছিলাম 12টার সময়, সেকেন্ড প্রহরের পুজোটা আমি বেছে নিয়েছিলাম 3টের সময়, আর লাস্ট বার মানে বিজয়ার আগে যে পুজোটা হয়েছিল সেটার সময় ছিল 6টার সময়। তাহলে দ্বিতীয় পুজোর আয়োজনটা তোমাদের দেখিয়ে দিই। দ্বিতীয় পুজোটা হয়েছিল সন্দেশ, চাল কড়াই আর খই দিয়ে। দ্বিতীয় পুজোর সময় নতুন করে যোগ হয়েছিল বরণের থালা। প্রথমবার আমরা ইতু ঠাকুরকে বরণ করে নিয়েছিলাম নতুন ধানের জোঁটা দিয়ে, আর দ্বিতীয়বার বরণের থালা। আর প্রসাদ তো দেখতেই পাচ্ছ পাল্টে গেছে, সেকেন্ডবার খই, সন্দেশ, চাল কড়াই দিয়ে হয়েছে। এবার তাহলে পুজোটা করে নেওয়া যাক। দ্বিতীয় প্রহরের পুজোর সময়টা ছিল ঘড়ির কাঁটায় কাঁটায় ঠিক 3টে। এইবার পুজোটা করে নিচ্ছি, চলো দেখে নিই কিভাবে পুজোটা করলাম। ঠাকুরকে কিভাবে নিবেদন করে দিলাম আমার হাতের বানানো প্রসাদ আর আমার নিজস্ব ভক্তি শ্রদ্ধা।
আবার বলছিলাম ভগবানকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় যেন ক্ষমা করে দেয়, কারণ আমরা তো মানুষ আর আমরা তো ভুল করেই থাকি। এইবার আমি বসে গেছি শেষ প্রহরের প্রসাদ বানানোর জন্য। প্রথমেই তো দেখলে সুজি বানিয়ে নিয়েছি, যেটা আমি তোমাদের সাথে দেখাইনি বা শেয়ার করিনি, আগে করে নিয়েছিলাম। তারপরেই আমি সবজিগুলো একটা একটা ভেজে নিচ্ছি। কয়েকটা সবজি দিয়েছিলাম, যেমন 3 ধরনের সবজি। তার মধ্যে প্রথমেই ভেজে নিয়েছি বেগুনটা, তারপরে কুমড়ো, তোমরা দেখতেই পাচ্ছ, আর তার সাথে কিছু আলু কুচিয়ে নিয়েছিলাম। সবজি হিসাবে এই 3 ধরনের সবজি আমি দিলাম। কারো কারো বাড়িতে 5 ধরনের, 7 রকমের, এমনকি 11 রকমেরও সবজি দিতে পারে, যাদের যেমনটা হয়। আমি 3 রকমের দিয়েছিলাম। আর তারপরে ঠাকুরের জন্য 21টা লুচি আমি নিবেদন করেছিলাম। সেই 21টা লুচি আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। 21টা লুচি ভাজা হয়ে গেলে আমি সুন্দর করে ঠাকুরের ওই থালাটা সাজিয়ে নেব। একটা একটা করে প্রায় লুচিগুলো আমি ভেজে নিয়েছি। আমি কিন্তু ঠাকুরের লুচির সাইজটা অনেক ছোট ছোট রেখেছিলাম। এত ছোট ছোট করে রাখলে দেখতে অনেক সুন্দরও লাগে। আমার লুচিগুলোর কিন্তু কালার হয়ে গিয়েছিল হলুদ হলুদ। তার কারণ আমি যে আলুগুলো ভেজেছিলাম ওই হলুদের জন্য লুচিগুলো কিন্তু হলুদ হয়ে গেছে। আমি কিন্তু ঠাকুরের জন্য যে সুজি আর লুচি সবজিগুলো ভেজেছিলাম তাতে শুধু হলুদ আর পোস্ত দিয়েছিলাম। আমি কিন্তু কোনো রকমভাবে নুন ব্যবহার করিনি, কারণ ঠাকুরের প্রসাদে তোমরা হয়তো সবাই জানবে এগুলো নুন দেয়া হয় না। তারপরেই আগে থেকে করে রাখা সুজিটা আমি কেটে নিলাম, আর গনে গনে সাজিয়ে ফেললাম ঠিক 21টা। এইবার তাহলে চলো ভাজা পিঠেটা করে নেওয়া যাক। এই পিঠেটাকে সবার বাড়িতে অন্য অন্য নামে ডাকা হয়। কারো বাড়িতে গুড় পিঠে, কারো বাড়িতে ভাজা পিঠে, কারো বাড়িতে মালপোয়া, যে যেমন পারে তেমন বলে, কিন্তু জিনিসটা একই আর নাম অনেক। দেখতে দেখতে আমি ঠাকুরের এই পিঠেগুলো ভেজে নিচ্ছি। সত্যি বলতে অন্য সময় এই পিঠেটা চট করে হতে চায় না, 2-1টা তো খারাপ হয়ই, কিন্তু এই দিনকে ঠাকুরের জন্য করছিলাম বলে নাকি না জানি না, তবে প্রথম থেকেই সমস্ত পিঠেগুলো এত সুন্দর হয়েছিল। এগুলোও আমি গনে গনে পুরো 21টা ভেজে নিয়েছিলাম। পরে আবার বাড়ির জন্য সব কিছুই আলাদা করে হয়েছিল যদিও, তাও এগুলো আমি 21টা ঠাকুরের জন্যই করছি। আর এখানে সমস্ত বাসনপত্রও আমাদের আলাদা করা ছিল ঠাকুরের বাসন। তাই আমাদের জন্য যে পিঠেগুলো পরে ভাজা হয়েছিল বা আত্মীয় স্বজনের জন্য, সেগুলো আমি পরে অন্য বাসনে করেছি, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। কথা বলতে বলতে একটা একটা করে প্রায় পিঠেগুলো আমার ভাজা হয়ে এসেছে। আমি এগুলোকেও ঠাকুরের জন্য আলাদা থালায় করে তুলে সাজিয়ে নেব। প্রত্যেকটা ভালো করে গনে নিয়েছি যাতে 21টাই হয়। মাটির থালা সাজিয়ে পাতা দিয়ে ঠাকুরের জন্য 21টা পিঠে আমি গনে তুলে নিয়েছি। এইবার এক অন্য ধরনের পিঠে বানিয়ে দেখাবো। এটাকে কেউ কেউ আঁশকে পিঠে বলে, কেউ কেউ আঁশ পিঠে বলে, আর কাদেরও বাড়িতে আবার এটাকে চাপা পিঠেও বলে। এটাও আমি ছোট ছোট করে 21টা বানিয়ে নিয়েছি ঠাকুরের জন্য। সন্ধ্যা মোটামুটি হয়ে এসেছে। এইবার পুকুর পাড়টা সাজিয়ে নেওয়ার টাইম হয়ে এসছে। তো চলো পুকুরের ধারটা সাজিয়ে নিই। আলপনা করা জায়গাগুলোতে একটা একটা করে প্রদীপ আমি দিয়ে দিচ্ছি। তারপর তোমরা আমায় দেখে বলো কমেন্ট করে আমাদের পুকুর পাড়টা ঠিক কেমন দেখতে লাগছিল। ঘাটে আলপনা করার পরে প্রদীপগুলো দেওয়ার পরে সেটা যেন সার্থক হয়ে উঠেছিল। তবে এই সময়টা মনটা খুব খারাপ লাগছিল। আর কিছুক্ষণ পরেই শেষ প্রহরের পুজো হয়ে আমার ঠাকুরটা বিসর্জন হয়ে যাবে। সেই 1 মাস ধরে বীজগুলোকে ভিজিয়ে অল্প অল্প করে অঙ্কুরোদ্গম হতে দেখলাম। তারপর ওরা গাছ হলো। গাছ হয়ে প্রতিদিন জল দেওয়া, প্রতি রবি বৃহস্পতিবার পুজো করা, সমস্ত কিছু নিয়ম কানুন করার পরে আজকে সেই সময়টা এসে গেল বিসর্জনের। তাই প্রদীপগুলো দেওয়ার সময় মনটা একটু খারাপ লাগছিল। বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি তো, আবার মনটা ঠিকও হয়ে যাচ্ছে ওদেরকে দেখে। একটা একটা করে সমস্ত প্রদীপগুলোই আমি বসিয়ে দিলাম। আমায় কিন্তু কমেন্ট করে বলো আলপনার সাথে প্রদীপটা কেমন মানাচ্ছে। বাড়ির সবাই বলছিল পুকুর পাড়টাও আজকে নতুন করে একটা রূপ পেল। সবাই খুব প্রশংসা করছিল আলপনার সাথে প্রদীপ দেয়া ঘাটটা দেখার পর। সন্ধেবেলার পুজোর আয়োজনের শুরুটা আচার নিয়ম অনুযায়ী শেষ প্রহরের পুজোয় আমরা
পিঠে, ভাজা, লুচি, সুজি সমস্ত কিছু দিয়ে পুজোটা করে নেব। শেষ প্রহরের পুজোয় আমরা সমস্ত প্রসাদ এক জায়গায় রেখে শুধু যোগ করে দিলাম পিঠে পানাগুলো। চলো এবার পুজোটা করে নেওয়া যাক। শেষবারের পুজোটা করতে বসে সত্যিই মনের ভেতরটা খুব হু করছিল যে আর কিছুক্ষণের মধ্যেই আমার ঠাকুরটা বিসর্জন হয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যেই সব শেষ। এতদিনের জার্নিটা প্রায় শেষের পথে। চলো তাহলে দেখে নিয়ে যাক পুজোটা আমি করে নিয়েছিলাম। এটা শেষের পুজো। এখানে নতুন করে যোগ হয়েছিল চালের থালা। এটাতে আমি যোগ করেছিলাম চালের থালা, আলু আর পয়সা, যেটাকে প্রণামী বলা হয়। এটা দিয়েই আমি শেষবার ঠাকুরকে বরণ করে নিয়েছিলাম। আর তারপরে প্রসাদের কথা তো তোমাদেরকে আগেই বললাম, পিঠে পানা দিয়ে পুজো হয়েছিল শেষবার। এখন সময়টা পাক্কা ঘড়ির কাঁটায় 6টা। আমার ঠাকুর সাজানোটা ঠিক কেমন হয়েছিল তোমরা কিন্তু কমেন্ট করে বলবে, কারণ আমি কিন্তু অনেক চেষ্টা করেছিলাম অনেক সুন্দর করে সাজিয়ে তোলার সব কিছুটা। তোমরা যদি না সবাই বলো আমি কিন্তু জানতে পারবো না আমার ইতু ঠাকুর সাজানোটা ঠিক কেমন হয়েছিল। ধীরে ধীরে আমি শেষের পুজোটাও করে নিয়েছিলাম। শেষের পুজোটার সময় বাড়ির সকলেই আমার পিছনে ছিল, যেটা আমি তোমাদের সাথে দেখাতে পারিনি। বাড়ির আত্মীয় স্বজন যা ছিল সবাই আমার পিছনে এসে দাঁড়িয়েছিল। এত ভালো লাগছিল এই মুহূর্তটা, আর মনে মনে কষ্টও হচ্ছিল বিসর্জনের কথাটা ভেবে। চলো তাহলে পুজোটা করে নেওয়া যাক। এই পুজো সম্বন্ধে অনেকেই জানে না, আবার অনেকেই জানে। তোমরা কিন্তু আমায় বলবে আমার বাড়ির এই পুজোটা তোমাদের কেমন লাগলো, আয়োজনটাই কেমন ছিল, আর ঠাকুর সাজানোটাই বা কেমন ছিল, সমস্ত নিয়ম আচার আয়োজন তোমাদের কেমন লাগলো। দেখতে দেখতে আমার পুজো প্রায় শেষের পথে। এইবার আর কিছুক্ষণ মুহূর্ত মাত্র, তারপরেই আমি তোমাদের সাথে শেয়ার করে নেব সেই মুহূর্তটা। হ্যাঁ, সেই কষ্টের মুহূর্তটা, যেটা বিজয়া। আর আজকের মতো শেষ। চলো আমার সাথে তোমরাও প্রণাম করে নাও ঠাকুরকে। আর বলে দিচ্ছি যাতে পরের বছর আবার আসে আমার ঘরে, আর সবুজ করে চারিদিকটা ভালো ধান ফলন নিয়ে আসে, সমস্ত সবজি আনাজ সব কিছু যেন ভালো হয়। চলো তাহলে এবার বিজয়াটা দেখে নিই। ইতু ঠাকুরকে প্রণাম করে নিয়ে এইবার বিজয়ার দিকে এগিয়ে যাব। চলো তাহলে আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখে নাও বিজয়াটা। বিজয়ার জন্য প্রথমেই দিদা ঘটিতে করে জল নিয়ে এগোনে এগোনে যাচ্ছিল। তারপরে যাচ্ছিল বরণের থালা। আমার একটা বান্ধবীও আমার পাশের বাড়ি, ও আমার সাথে বিজয়া দিতে এসেছিল। পুজোটা যদিও আমরা একসঙ্গে করিনি, ও ওর বাড়িতে করেছিল, কারণ ঠাকুরটা ওর বাড়িতেই ছিল। তো পুজো করার সময় এক জায়গায় নিয়ে এলে ঘর থেকে ঠাকুর আর এক জায়গায় কিছু একটা অনাচার হতে পারে ভেবে পুজোটা এক জায়গায় না করতে পারলেও আমরা বিসর্জনটা একসাথেই দিয়েছিলাম। এইবার বুঝতেই পারছো শীতের সময় বিসর্জনটা দিতে একটু অসুবিধাই হয়েছে। অসুবিধা বলতে ওই ঠান্ডা, তারপর জানোই তো এখন সবাই পুকুরে স্নান না করা অভ্যাস, পুকুরে ভরকে পড়ে যাওয়া, বিভিন্ন রকম ব্যাপার থাকে। সেই নিয়ে অনেক কিন্তু বোধ করে আর মনের মধ্যে অনেকটা সাহস নিয়ে নেমেই পড়লাম বিজয়াটা দিতে। এইবার বিজয়া দেওয়ার জন্য যে সমস্ত নিয়ম কারণ ছিল সেগুলো সব পালন করলাম। বাঁ দিক ধরে 3বার ঘুরে নিলাম, ঘুরে নিয়ে পূর্ব দিকে মুখ করে আস্তে করে বসে ডুবিয়ে দিলাম। আমিও একটা সমস্যার জন্য যদিও জলে মাথাটা ডোবাতে পারিনি, তাই জন্য বলছি তোমরা দেখো আমি কিন্তু পুরো মাথা ডোবাতে পারিনি, অল্প করে বসে নিয়েই ঘরটা ডুবিয়ে নিয়েছিলাম। কারণ পুকুরের জলে তো স্নান করি না, আর দ্বিতীয় কথা চোখের একটা সমস্যার জন্য জলে ডুবতে পারলাম না। চলো তাহলে এবার ওপর থেকে তো অনেকেই অনেক সাহস দিচ্ছিল, কিন্তু নিচে এই ঠান্ডার মধ্যে জলটা পুরো কাঁটার মতো ভিড়ছিল। চলো তাহলে এইবার শেষটা দেখে নেওয়া যাক। শেষটা আমার এইভাবেই হয়ে গেল। আঁচল লুটিয়ে ঘট মাথায় করে ঘরের ভেতর চলে গেলাম, সেই জায়গাটায় যেখানে ইতু ঠাকুরটা ছিল। সব যখন মিটে গেছে, চারিদিকটা নিস্তব্ধ, ঘাটে এসে দেখছি প্রদীপগুলো এখনো জ্বলছে, আর আমার সেই 1 মাসের সহযত্নের ইতু ঠাকুরটা ওইখানে বসানো রয়েছে। মনটা খুব খারাপ লাগছিল। ব্যাস আমি চলে গিয়েছিলাম ওপরে, আর বলে গিয়েছিলাম আমায় ভালো রাখো, পরের বছরের জন্য যেন আমি আবার করতে পারি।
ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তুমি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করতে ভুলো না, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলে যেও না, আর লাইক তো অবশ্যই।